প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়ব সিন্ধু সভ্যতা বিষয়ে সমগ্র গুরুত্বপূর্ণ তথ্য। কোনো তথ্যই এই ভিডিও থেকে বাদ যাবে না। এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না সিন্ধু সভ্যতার বিষয়ে। একটু মন দিয়ে ভিডিওটা সবাই দেখবে। এই ভিডিও থেকে সিন্ধু সভ্যতার বা হরপ্পা সভ্যতার প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য পাবে। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপযোগী। সবাই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও কিছু শিখতে পারে। তো চলো শুরু করা যাক। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় ভারতবর্ষ তখন ব্রিটিশ শাসনের অধীনে। পাঞ্জাব অঞ্চলে রেল লাইন বসানোর কাজ জোর কদমে চলছে। শ্রমিকরা মাটি খুঁড়ে রেল লাইনের নিচে ভরাট করার জন্য শক্ত ইট খুঁজছিল। সেই সময় তারা এক অদ্ভুত জিনিস দেখতে পায়। মাটির নিচে লুকিয়ে থাকা প্রচুর পরিমাণে পোড়া ইট। এই ইটগুলো এত শক্ত আর সুন্দরভাবে তৈরি ছিল যে শ্রমিকরা সেগুলো তুলে এনে রেল লাইনের কাজে ব্যবহার করতে শুরু করে। তখন কেউ বুঝতেই পারেনি যে এই ইটগুলো কোনো সাধারণ ইট নয়, এগুলো হাজার হাজার বছর আগের এক উন্নত নগর সভ্যতার নিদর্শন। এই ঘটনার পর ধীরে ধীরে কিছু ব্রিটিশ অফিসার এবং ভ্রমণকারীদের নজরে আসে এই স্থানটি। 1826 সালের দিকে চার্লস মেসন প্রথম এই অঞ্চলে এসে প্রাচীন ধ্বংসাবশেষের উল্লেখ করেন। তিনি হরপ্পা অঞ্চলে কিছু প্রাচীন ইট ও ধ্বংসস্তূপ দেখেছিলেন এবং তা নিয়ে লেখালেখিও করেছিলেন। কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি যে এটি এত বড় একটি সভ্যতার অংশ। এরপর 1850-এর দশকে ব্রিটিশ ইঞ্জিনিয়াররা যখন লাহোর থেকে করাচি পর্যন্ত রেললাইন নির্মাণ করছিল, তখন হরপ্পার ধ্বংসাবশেষ থেকে ইট তুলে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ফলে এই প্রাচীন শহরের একটি বড় অংশ নষ্ট হয়ে যায়, যা ইতিহাসের জন্য এক বিশাল ক্ষতি। এরপর ধীরে ধীরে বিষয়টি গুরুত্ব পেতে শুরু করে। 1861 সালে প্রতিষ্ঠিত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই ধরনের প্রাচীন নিদর্শন সংরক্ষণ ও গবেষণার কাজ শুরু করে। 1870-এর দশকে আলেকজান্ডার কানিংহাম হরপ্পা অঞ্চল পরিদর্শন করেন। তিনি এখানে একটি শিলমোহর খুঁজে পান, যাতে অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল। তিনি এটিকে প্রাচীন মনে করলেও সঠিকভাবে এর গুরুত্ব বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন এটি হয়তো মৌর্য যুগের বা তার কাছাকাছি সময়ের কিছু। এই ভুল ধারণার কারণে আরও কয়েক দশক ধরে সিন্ধু সভ্যতার প্রকৃত গুরুত্ব অজানাই থেকে যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে আরও কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন সামনে আসতে থাকে, যা গবেষকদের কৌতূহলী করে তোলে। অবশেষে বিংশ শতাব্দীর শুরুতে পরিস্থিতি বদলাতে শুরু করে। 1921 সালে দয়ারাম সাহনি হরপ্পায় নিয়মিত খনন কার্য শুরু করেন। তিনি পরিকল্পিতভাবে স্তরভিত্তিক খনন চালান এবং ধীরে ধীরে আবিষ্কার করেন যে এটি একটি বিশাল নগরীর অংশ। সিন্ধু নদকে কেন্দ্র করে গড়ে ওঠায় একে সিন্ধু সভ্যতা বলা হয় এবং প্রথম আবিষ্কৃত প্রত্নক্ষেত্র হরপ্পার নাম অনুসারে এই সভ্যতার নাম রাখা হয় হরপ্পা সভ্যতা। একই ধরনের ইট, পরিকল্পিত রাস্তা, ঘরবাড়ি সবকিছু দেখে বোঝা যায় এটি কোনো সাধারণ গ্রাম নয়। ঠিক তার পরের বছর 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু অঞ্চলের মহেঞ্জোদারোতে খনন শুরু করেন। সেখানে তিনি এমন একটি নগরীর সন্ধান পান যা আকারে এবং পরিকল্পনায় আরও বিস্ময়কর। এখানে পাওয়া যায় পাকা ইটের রাস্তা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং বিশাল স্থাপনা। এই দুই আবিষ্কার একসঙ্গে প্রত্নতাত্ত্বিক জগতে আলোড়ন সৃষ্টি করে। তখন জন মার্শাল, যিনি তখন এএসআই-এর ডিরেক্টর জেনারেল ছিলেন, পুরো বিষয়টি নিজের হাতে নেন। তার নেতৃত্বে বড় আকারে খনন কার্য শুরু হয় এবং 1924 সালে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে ভারতবর্ষে এক নতুন প্রাচীন সভ্যতার সন্ধান পাওয়া গেছে, যা মিশর ও মেসোপটেমিয়ার সমসাময়িক। এরপর খনন কার্য আরও বিস্তৃত হয়। মাধস্বরূপ বাৎস,
কাশীনাথ নারায়ণ দীক্ষিত প্রমুখ প্রত্নতাত্ত্বিকরা বিভিন্ন স্থানে খনন চালান। ধীরে ধীরে আরও নতুন নতুন শহরের সন্ধান পাওয়া যায়, যেমন লোথাল, কালিবাঙ্গান, ধোলাভিরা ইত্যাদি। সিন্ধু সভ্যতায় প্রায় ১৪০০টিরও বেশি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। পরবর্তী সময় মর্টিমার হুইলার ১৯৪০-এর দশকে এই সভ্যতার খনন কার্যে নতুন পদ্ধতি নিয়ে আসেন। তিনি স্তর বিশ্লেষণ বা স্ট্র্যাটিগ্রাফি পদ্ধতি ব্যবহার করে এই সভ্যতার সময়কাল আরও নির্ভুলভাবে নির্ধারণ করেন। স্বাধীনতার পর ভারত ও পাকিস্তান দুই দেশেই এই সভ্যতা নিয়ে গবেষণা চলতে থাকে। ভারতে লোথাল, কালিবাঙ্গান, ধোলাভিরা এইসব স্থানে খনন কার্য নতুন তথ্য সামনে আনে। পাকিস্তানে হরপ্পা ও মহেঞ্জোদারো নিয়ে গবেষণা চলতে থাকে। হরপ্পা সভ্যতার সময়কাল সাধারণভাবে ৩টি পর্যায়ে ভাগ করা হয়। প্রারম্ভিক হরপ্পা পর্যায় আনুমানিক খ্রিস্টপূর্ব ৩৩০০ থেকে ২৬০০। এই সময়ে ছোট ছোট বসতি গড়ে ওঠে এবং ধীরে ধীরে নগর জীবনের ভিত্তি তৈরি হয়। পরিণত হরপ্পা পর্যায় আনুমানিক খ্রিস্টপূর্ব ২৬০০ থেকে ১৯০০। এই সময়ে সভ্যতা পূর্ণ বিকাশে পৌঁছায়, বড় বড় শহর গড়ে ওঠে। অন্তিম হরপ্পা পর্যায় আনুমানিক খ্রিস্টপূর্ব ১৯০০ থেকে ১৩০০। এই সময়ে ধীরে ধীরে সভ্যতার পতন শুরু হয় এবং বড় শহরগুলি পরিত্যক্ত হয়ে ছোট বসতিতে রূপ নেয়। মোট সময়কাল প্রায় খ্রিস্টপূর্ব ৩৩০০ থেকে ১৩০০ পর্যন্ত। সিন্ধু সভ্যতা তাম্রপ্রস্তর যুগের অন্তর্গত এবং সিন্ধু বা হরপ্পা হল ব্রোঞ্জ বা চ্যালকোলিথিক যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতার বিস্তার ছিল প্রাচীন বিশ্বের মধ্যে অন্যতম। এই এলাকাটি ত্রিভুজাকৃতি এবং ১২ থেকে ১৩ লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত ছিল। এই সভ্যতার মূল কেন্দ্র ছিল সিন্ধু নদ এবং তার বিস্তীর্ণ অববাহিকা, যেখানে নদীর বার্ষিক বন্যা জমিকে উর্বর করে তুলত এবং মানুষের বসবাস এবং কৃষির জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করত। এই কারণেই সভ্যতার বিকাশ নদীকেন্দ্রিকভাবে শুরু হয় এবং ধীরে ধীরে চারদিকে প্রসারিত হতে থাকে। এই সভ্যতার বিস্তার পশ্চিমে আফগানিস্তানের শর্তুঘাই অঞ্চল পর্যন্ত পৌঁছেছিল। এর বিস্তার ছিল পশ্চিম উত্তরপ্রদেশের আলমগীরপুর পর্যন্ত। উত্তরে এর বিস্তার ছিল হিমালয়ের পাদদেশ পর্যন্ত, যেখানে মান্ডা অঞ্চলে এর নিদর্শন পাওয়া গেছে। দক্ষিণ দিকে এই সভ্যতা বিস্তার লাভ করেছিল গুজরাটের উপকূল পর্যন্ত। এই বিস্তৃত অঞ্চলের মধ্যে হরপ্পা ও মহেঞ্জোদারো ছিল প্রধান নগর কেন্দ্র। এছাড়াও কালিবঙ্গান, রাখিগড়ি প্রভৃতি স্থান এই বিস্তারের গুরুত্বপূর্ণ অংশ ছিল। এত বিশাল অঞ্চলে বিস্তার লাভ করার পরও এই সভ্যতার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল এর সাংস্কৃতিক ঐক্য। বিভিন্ন স্থানে পাওয়া ইটের নির্দিষ্ট অনুপাত, একই ধরনের সিলমোহর, অভিন্ন লিপি এবং ওজন ও পরিমাপের সমান পদ্ধতি এই ঐক্যের প্রমাণ দেয়। এই বিস্তার সম্ভব হয়েছিল প্রধানত নদীকেন্দ্রিক কৃষি, উন্নত বাণিজ্য ব্যবস্থা এবং সুসংগঠিত নগর জীবনের কারণে। তারা মেসোপটেমিয়ার মতো দূরবর্তী অঞ্চলের সঙ্গেও বাণিজ্যিক যোগাযোগ স্থাপন করেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে জলবায়ুর পরিবর্তন, নদীর গতিপথ পরিবর্তন এবং খরার প্রভাব এই বিশাল সভ্যতাকে দুর্বল করে তোলে। ফলে এই বিশাল বিস্তার ধীরে ধীরে সংকুচিত হয় এবং বড় বড় শহরগুলি পরিত্যক্ত হয়ে পড়ে। তবুও এই বিস্তারের ইতিহাস আমাদের সামনে এমন এক সভ্যতার চিত্র তুলে ধরে, যা তার সময় সংগঠন, পরিকল্পনা এবং বিস্তারের দিক থেকে অত্যন্ত উন্নত ছিল। এবার আমরা দেখব হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্রগুলো। হরপ্পা সিন্ধু সভ্যতার অন্যতম প্রধান নগরকেন্দ্র, যা বর্তমান পাকিস্তানের রাভি বা ইরাবতী নদীর বাম তীরে পাঞ্জাব প্রদেশের মন্টেগোমেরি জেলায় অবস্থিত। এটি প্রথম আবিষ্কৃত হওয়ায় পুরো সভ্যতাকে অনেক সময় হরপ্পা সভ্যতা বলা হয়। হরপ্পা আবিষ্কৃত হয় ১৯২১ সালে দয়ারাম সাহানির খননের মাধ্যমে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। পরে জন মার্শাল এই আবিষ্কারকে বিশ্ব দরবারে তুলে ধরেন। এই নগরটি খ্রিস্টপূর্ব প্রায় ২৬০০ থেকে ১৯০০ সালের মধ্যে পরিণত অবস্থায় ছিল। শহরটি সুপরিকল্পিতভাবে গড়ে উঠেছিল। রাস্তা ছিল সোজা এবং গ্রিড প্যাটার্নে বিন্যস্ত। শহরটি সাধারণত দুই ভাগে বিভক্ত ছিল: উঁচু অংশ বা সিটাডেল এবং নিচু অংশে বসবাসের এলাকা। সিটাডেলে গুরুত্বপূর্ণ স্থাপনা থাকত, আর নিচে সাধারণ মানুষের বসতি ছিল।
হরপ্পার বাড়িগুলো ছিল পোড়া ইটের তৈরি এবং প্রায় প্রতিটি বাড়িতে স্নানঘর ও নিকাশি ব্যবস্থার সংযোগ ছিল। শহরের ড্রেনেজ ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত। প্রতিটি বাড়ির জল নালা দিয়ে প্রধান ড্রেনে যেত, যা ঢাকনা দিয়ে ঢাকা থাকত। হরপ্পায় একটি বিশাল গুদামঘর বা গ্র্যানারি পাওয়া গেছে, যা শস্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। এর কাছেই মজবুত মেঝে এবং বায়ু চলাচলের ব্যবস্থা ছিল, যা খাদ্য সংরক্ষণের উন্নত জ্ঞান নির্দেশ করে। এছাড়াও কিছু গবেষক এখানে অ্যাসেম্বলি হল বা জনসমাবেশের স্থান থাকার কথা বলেন। অর্থনীতি মূলত কৃষি নির্ভর ছিল। 6টি করে 2টি সারিতে শস্যাগার ছিল। গম, যব, ডাল চাষ করা হতো এবং পশুপালনও গুরুত্বপূর্ণ ছিল। বাণিজ্যের ক্ষেত্রে হরপ্পা গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এবং মেসোপটেমিয়ার সঙ্গে এর যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। হরপ্পায় পাওয়া সিল মোহরগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এগুলোতে অপঠিত লিপি খোদাই করা আছে, যা বাণিজ্য বা প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো বলে মনে করা হয়। এছাড়াও পাথরের ওজন, মৃৎপাত্র, গয়না, পুঁথি প্রভৃতি নিদর্শন পাওয়া গেছে, যা তাদের উন্নত কারুশিল্পের প্রমাণ। এখান থেকে তামার খেলনা রথ ও শিকল, পাথরের নির্মিত লিঙ্গ ও ষাঁড়ের মূর্তি, সমাধি R37 ও H, পাথরের নটরাজ মূর্তি এবং বেলে পাথরের নির্মিত বিবস্ত্র নারী পুরুষের মূর্তি পাওয়া গেছে। সমাজ ব্যবস্থা ছিল সুসংগঠিত, কিন্তু কোনো বিশাল রাজপ্রাসাদ বা রাজাদের চিহ্ন পাওয়া যায়নি। তাই ধারণা করা হয় শাসন ব্যবস্থা সমষ্টিগত বা প্রশাসনিক ভিত্তিতে পরিচালিত হতো। হরপ্পা লিপি প্রথম লাইন ডান দিক থেকে বাঁ দিকে এবং পরের লাইন বাঁ দিক থেকে ডান দিকে লেখা হয়। এই পদ্ধতিকে বৌস্ট্রোফেডন বলা হয়। খ্রিস্টপূর্ব প্রায় 1900 সালের পর হরপ্পার পতন শুরু হয়। নদীর গতিপথ পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক দুর্বলতার কারণে শহরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার অন্যতম প্রধান ও সবচেয়ে উন্নত নগরকেন্দ্র, যা বর্তমান পাকিস্তানের সিন্ধ প্রদেশে সিন্ধু নদীর তীরে লারকানা জেলায় অবস্থিত। মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতদের ঢিবি। এই নগরটি আবিষ্কৃত হয় 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের দ্বারা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। পরে জন মার্শাল এর গুরুত্ব বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। মহেঞ্জোদারো খ্রিস্টপূর্ব প্রায় 2600 থেকে 1900 সালের মধ্যে তার পূর্ণ বিকাশে ছিল। শহরটি অত্যন্ত সুপরিকল্পিত ছিল। রাস্তা সোজা এবং গ্রিড প্যাটার্নে তৈরি, যা একে অপরকে সমকোণে ছেদ করত। শহরটি 2 ভাগে বিভক্ত ছিল, উঁচু সিটাডে এবং নিচের আবাসিক এলাকা। এই শহরের সবচেয়ে বিখ্যাত স্থাপনা হল গ্রেট বাথ বা বৃহৎ স্নানাগার। এটি প্রায় 12 মিটার লম্বা, 7 মিটার চওড়া এবং 2.4 মিটার গভীর ছিল। স্নানাগারের চারদিকে প্রায় 8 ফুট উঁচু ইটের দেওয়াল ছিল। এটি পাকা ইট দিয়ে তৈরি এবং জলরোধী করার জন্য বিশেষ পদার্থ ব্যবহার করা হয়েছিল। ধারণা করা হয় এটি ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো। মহেঞ্জোদারোর বাড়িগুলো ছিল পাকা ইটের তৈরি এবং অধিকাংশ বাড়িতে ব্যক্তিগত স্নানঘর এবং শৌচাগার ছিল। প্রতিটি বাড়ি থেকে নোংরা জল নালার মাধ্যমে প্রধান ড্রেনে যেত। এই উন্নত ড্রেনেজ ব্যবস্থা এই শহরের একটি বড় বৈশিষ্ট্য। এখানে বড় গুদামঘর, সভাকক্ষ এবং বিভিন্ন প্রশাসনিক কাঠামোর নিদর্শন পাওয়া গেছে। এছাড়া স্টিয়াটাইট পাথরে নির্মিত দাড়িওয়ালা যোগী মূর্তি বা পশুপতি শিল পাওয়া গেছে। স্যার জন মার্শাল একে আদি শিব বলে অভিহিত করেছিলেন। প্রিস্ট কিং নামে একটি মূর্তি এবং ডান্সিং গার্ল নামে বিখ্যাত ব্রোঞ্জ মূর্তি এখান থেকেই পাওয়া গেছে। এগুলো তাদের শিল্পকলার অসাধারণ দক্ষতার প্রমাণ। অর্থনীতি ছিল কৃষি ও বাণিজ্য নির্ভর। তারা গম ও যব চাষ করত এবং দূরবর্তী অঞ্চলের সঙ্গে বাণিজ্য করত, বিশেষ করে মেসোপটেমিয়ার সঙ্গে যোগাযোগ ছিল। মহেঞ্জোদারোতে পাওয়া সিলমোহর, মৃৎপত্র, গয়না, পুঁতি এবং নির্দিষ্ট ওজন ব্যবস্থার নিদর্শন থেকে বোঝা যায় তারা উন্নত কারুশিল্প ও বাণিজ্যে দক্ষ ছিল। খ্রিস্টপূর্ব প্রায় 1900 সালের দিকে এই শহরের পতন শুরু হয়। নদীর গতিপথ পরিবর্তন, বন্যা এবং জলবায়ু পরিবর্তনের কারণে শহরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। 3. চানহুদারো।
চানহুদারো সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কিন্তু তুলনামূলকভাবে ছোট নগর কেন্দ্র যা বর্তমান পাকিস্তানের সিন্ধ অঞ্চলে অবস্থিত। এটি আবিষ্কৃত হয় ১৯৩১ সালে প্রত্নতাত্ত্বিক নুনি গোপাল মজুমদারের মাধ্যমে। চানহুদারোর বিশেষত্ব হল এটি মূলত একটি কারুশিল্প কেন্দ্রিক শহর ছিল। এখানে হরপ্পা বা মহেঞ্জোদারোর মতো সিটাডেল বা দুর্গ এলাকা পাওয়া যায়নি। এখানে প্রচুর পরিমাণে পুঁতি তৈরির কারখানার প্রমাণ পাওয়া গেছে, বিশেষ করে কার্নেলিয়ান পাথরের পুঁতি তৈরি করা হতো। এছাড়া শাঁখের জিনিস, তামা ও ব্রোঞ্জের বস্তু, কালির দোয়াত, লিপস্টিক এবং মৃৎপাত্র তৈরির নিদর্শনও এখানে পাওয়া গেছে। এই সব প্রমাণ থেকে বোঝা যায় চানহুদারো ছিল এক ধরনের ইন্ডাস্ট্রিয়াল টাউন। শহরের বাড়িঘর ইটের তৈরি ছিল এবং কিছু ক্ষেত্রে ড্রেনেজ ব্যবস্থার চিহ্নও পাওয়া গেছে। এখানেও সিলমোহর পাওয়া গেছে, যা বাণিজ্যিক লেনদেনের প্রমাণ দেয়। সম্ভবত এখানে উৎপাদিত পণ্য হরপ্পা ও মহেঞ্জোদারোর মতো বড় নগরে পাঠানো হতো। ৪. রোপার। রোপার বর্তমান রূপনগর, পাঞ্জাব, সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। এটি সতলুজ নদীর তীরে অবস্থিত। রোপার স্বাধীন ভারতের প্রথম আবিষ্কৃত প্রত্নক্ষেত্র। এটি সিন্ধু সভ্যতার উত্তর-পূর্ব সীমার একটি প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত। রোপার আবিষ্কৃত হয় ১৯৫৩ সালে প্রত্নতাত্ত্বিক ওয়াই.ডি. শর্মার নেতৃত্বে খননের মাধ্যমে। এখানে একটানা বিভিন্ন যুগের বসতির স্তর পাওয়া গেছে, হরপ্পা যুগ থেকে শুরু করে পরবর্তী বৈদিক ও ঐতিহাসিক যুগ পর্যন্ত। এখানে মানুষের কবরের সঙ্গে একটি কুকুরের কঙ্কাল পাওয়া গেছে। এটি মানুষের সঙ্গে প্রাণীর সম্পর্কের একটি বিশেষ উদাহরণ। ৫. কালীবাঙ্গান। কালীবাঙ্গান সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল, যা বর্তমান রাজস্থানের ঘগ্গর নদীর বাম তীরে অবস্থিত। এই স্থানটি প্রথম শনাক্ত করেন অমলানন্দ ঘোষ। পরে ১৯৬০-এর দশকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে বি.বি. লাল ও বি.কে. থাপার এখানে খনন কার্য পরিচালনা করেন। কালীবাঙ্গানের বিশেষ গুরুত্ব হল এখানে প্রারম্ভিক ও পরিণত দুই পর্যায়ের হরপ্পা নিদর্শন পাওয়া গেছে। এখানে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণগুলোর একটি হল লাঙলের দাগযুক্ত কৃষিক্ষেত্র। এটি প্রাচীন কৃষি পদ্ধতির সরাসরি প্রমাণ। এখানে অগ্নিকুণ্ড বা ফায়ার অল্টার পাওয়া গেছে। ধারণা করা হয় এখানে আগুনকে কেন্দ্র করে ধর্মীয় আচার অনুষ্ঠান হতো। এখানে মৃৎপাত্র, সিলমোহর, পাথরের শিবলিঙ্গ, উটের অস্থি, ৭টি অগ্নিবেদী, হাতির দাঁতের চিরুনি, খেলনা গাড়ির চাকা ও পুঁতি পাওয়া গেছে। কালীবঙ্গান খ্রিস্টপূর্ব প্রায় ২০০০ সালের দিকে পরিত্যক্ত হয়ে যায়, সম্ভবত ঘগ্গর নদীর শুকিয়ে যাওয়ার কারণে। কালীবঙ্গান শব্দের অর্থ কৃষ্ণকঙ্কন বা কালোবালা। এটি উন্নত মৃৎশিল্পের উৎকৃষ্ট উদাহরণ। ৬. লুথাল। লুথাল সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বন্দর, যা বর্তমান গুজরাটের ভোগাবা ও সবরমতী নদীর মিলনস্থলে অবস্থিত এবং বিশেষভাবে পরিচিত একটি বন্দর নগরী বা পোর্ট সিটি হিসেবে। এই স্থানটি আবিষ্কৃত হয় ১৯৫৪ সালে প্রত্নতাত্ত্বিক এস.আর. রাওয়ের নেতৃত্বে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে খননের মাধ্যমে। লোথালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর ডকইয়ার্ড, যা প্রাচীন বিশ্বের অন্যতম প্রাচীন বন্দর বলে ধরা হয়। এটি একটি আয়তাকার কাঠামো যা নদীর সঙ্গে যুক্ত ছিল এবং জোয়ার ভাটার জল নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল। এর মাধ্যমে জাহাজ নোঙর করা এবং পণ্য ওঠানামা করা হতো। এটি প্রমাণ করে যে লোথাল সমুদ্রপথে বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল। শহরটি পরিকল্পিতভাবে নির্মিত ছিল এবং এটি সিটাডেল ও নিচের শহর এই দুই ভাগে বিভক্ত ছিল। বাড়িগুলি ইটের তৈরি এবং রাস্তা সুসংগঠিত ছিল। ড্রেনেজ ব্যবস্থাও উন্নত ছিল, যদিও মহেঞ্জোদারোয়ের তুলনায় কিছুটা কম উন্নত। লোথালে একটি বড় গুদামঘর পাওয়া গেছে, যেখানে বাণিজ্যিক পণ্য সংরক্ষণ করা হতো। এর কাছেই ডকইয়ার্ড থাকায় বোঝা যায় এখানে পণ্য আসত, সংরক্ষণ হতো এবং পরে অন্যত্র পাঠানো হতো। এই শহরটি ছিল একটি গুরুত্বপূর্ণ কারুশিল্প কেন্দ্র। এখানে পুঁতি তৈরির কারখানা, শাঁখের জিনিস, ধাতব বস্তু এবং মৃৎপাত্রের প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে পুঁতি তৈরিতে তারা অত্যন্ত দক্ষ ছিল। বাণিজ্যের ক্ষেত্রে লোথালের যোগাযোগ ছিল দূরবর্তী অঞ্চল, বিশেষ করে মেসোপটেমিয়ার সঙ্গে।
এখানে পাওয়া সিলমোহর ও অন্যান্য নিদর্শন থেকে এই আন্তর্জাতিক বাণিজ্যের প্রমাণ মেলে। খ্রিস্টপূর্ব প্রায় ১৯০০ সালের দিকে লোথালের পতন শুরু হয়, সম্ভবত বন্যা, নদীর গতিপথ পরিবর্তন এবং বাণিজ্যের পতনের কারণে। ৭. আলমগীরপুর। আলমগীরপুর সিন্ধু সভ্যতার পূর্বতম প্রত্নস্থল হিসেবে পরিচিত, যা বর্তমান উত্তরপ্রদেশের মিরাট জেলায় অবস্থিত। এটি হিন্দন নদীর তীরে অবস্থিত এবং সিন্ধু সভ্যতার বিস্তারের শেষ সীমা নির্দেশ করে। এই স্থানটি আবিষ্কৃত হয় ১৯৫৯ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার খননের মাধ্যমে। আলমগীরপুরে মূলত পরিণত হরপ্পা পর্যায়ের শেষের দিকের নিদর্শন পাওয়া গেছে, তাই এটি একটি ছোট এবং প্রান্তিক বসতি ছিল। এখানে বড় শহরের মতো সিটাডেল বা বিশাল স্থাপনা পাওয়া যায় না। এখানে পাওয়া প্রধান নিদর্শনগুলির মধ্যে রয়েছে মৃৎপাত্র, বিশেষ করে লাল মাটির পাত্র, কিছু ইটের কাঠামো এবং দৈনন্দিন ব্যবহারের সামগ্রী। হরপ্পা সভ্যতার পরিচিত কালো নকশাযুক্ত লাল মৃৎপাত্র এখানে পাওয়া গেছে, যা এই স্থানের সঙ্গে সিন্ধু সভ্যতার সংযোগ প্রমাণ করে। এখানে উন্নত ড্রেনেজ ব্যবস্থা বা বড় নগর পরিকল্পনার প্রমাণ খুব কম, যা থেকে বোঝা যায় এটি একটি গ্রামীণ বা ছোট আকারের বসতি ছিল। আলমগীরপুরের গুরুত্ব হল এটি দেখায় যে সিন্ধু সভ্যতা কত দূর পূর্ব দিকে বিস্তার লাভ করেছিল। এটি মূল কেন্দ্র থেকে অনেক দূরে হলেও একই সাংস্কৃতিক বৈশিষ্ট্য বহন করত। ৮. রাখিগড়ি। রাখিগড়ি সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রত্নস্থলগুলির মধ্যে একটি, যা বর্তমান হরিয়ানার হিসার জেলায় অবস্থিত। অনেক গবেষকের মতে এটি হরপ্পা ও মহেঞ্জোদারোর থেকেও বড় হতে পারে। এই স্থানের খনন কার্য শুরু হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে এবং পরে ১৯৬৩ খ্রিস্টাব্দে অমরেন্দ্রনাথ প্রমুখ প্রত্নতাত্ত্বিক এখানে বিস্তারিত আবিষ্কার করেন। এই শহরটি প্রারম্ভিক, পরিণত এবং অন্তিম তিনটি হরপ্পা পর্যায়েরই নিদর্শন বহন করে, যা এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে নগর পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে, পাকা ইটের বাড়ি, সোজা রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা এবং বসবাসের সুসংগঠিত কাঠামো। রাখিগড়িতে প্রচুর মৃৎপাত্র, সিলমোহর, পুঁতি, গয়না এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র পাওয়া গেছে, যা উন্নত কারুশিল্প এবং অর্থনৈতিক জীবনের প্রমাণ। এখানে মানুষের কঙ্কালও পাওয়া গেছে, যার উপর আধুনিক বৈজ্ঞানিক গবেষণা ডিএনএ অ্যানালিসিস চালানো হয়েছে, যা প্রাচীন মানুষের জীবন এবং বংশপরিচয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এই স্থানের একটি বিশেষ গুরুত্ব হল এটি দেখায় যে সিন্ধু সভ্যতা শুধু পশ্চিমাঞ্চলে সীমাবদ্ধ ছিল না, বরং পূর্ব দিকেও অত্যন্ত উন্নত নগর গড়ে উঠেছিল। ৯. সুরকোটাডা। সুরকোটাডা সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল, যা গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত। জে.পি. যোশী আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে ১৯৬৪ খ্রিস্টাব্দে এই স্থানটি আবিষ্কার ও খনন করেন। সুরকোটাডার প্রধান বৈশিষ্ট্য হল এটি একটি দুর্গ নগরী বা ফোর্টিফাইড সেটেলমেন্ট। এখানে শহরের চারদিকে মজবুত প্রাচীর বা দুর্গ প্রাচীর পাওয়া গেছে, যা সুরক্ষার উদ্দেশ্যে নির্মিত ছিল। শহরটি সাধারণত দুই ভাগে বিভক্ত ছিল, সিটাডেল এবং নিচের বসতি এলাকা। এখানে পাওয়া বাড়িঘর ইট ও পাথরের তৈরি ছিল এবং পরিকল্পিতভাবে নির্মিত। মৃৎপাত্র, সিলমোহর, পুঁতি এবং অন্যান্য দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র পাওয়া গেছে, যা এটিকে সিন্ধু সভ্যতার সঙ্গে যুক্ত করে। সুরকোটাডার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটি হল ঘোড়ার অস্থি বা হর্স বোনস। কিছু প্রত্নতাত্ত্বিকের মতে এগুলো প্রমাণ করে যে সিন্ধু সভ্যতার মানুষ ঘোড়া চিনত বা ব্যবহার করত, যদিও এই বিষয়ে এখনও বিতর্ক রয়েছে। ১০. ধোলাভিরা। ধোলাভিরা সিন্ধু সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ ও সবচেয়ে সুপরিকল্পিত নগর, যা গুজরাটের কচ্ছ জেলায় রান অফ কচ্ছ অঞ্চলে অবস্থিত। ১৯৬৮ সালে প্রত্নতাত্ত্বিক জে.পি. যোশী প্রথম শনাক্ত করেন এবং পরে আর.এস. বিষ্টের নেতৃত্বে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে বিস্তৃত খনন কার্য পরিচালনা করে। ধোলাভিরার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর অসাধারণ নগর পরিকল্পনা ও জল সংরক্ষণ ব্যবস্থা। এই শহরটি তিনটি ভাগে বিভক্ত ছিল: উচ্চনগর, সিটাডেল, মধ্যনগর এবং নিম্ননগর। এই তিন স্তর বিশিষ্ট পরিকল্পনা সিন্ধু সভ্যতার মধ্যে একেবারে অনন্য। এখানে বিশাল আকারের জলাধার বা রিজার্ভয়ার, বাঁধ এবং নালা পাওয়া গেছে, যা বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো।
শুষ্ক অঞ্চলে অবস্থিত হওয়ায় এই উন্নত জল ব্যবস্থা শহরের টিকে থাকার মূল ভিত্তি ছিল। ধোলাভিরার আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হল একটি বড় আকারের লিপিযুক্ত সাইনবোর্ড, যেখানে বড় বড় হরপ্পা লিপির চিহ্ন পাওয়া গেছে। এটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় আকারের লিপির নিদর্শনগুলোর একটি। শহরের বাড়িঘর পাথর ও ইট দিয়ে তৈরি ছিল, যা অন্য অনেক হরপ্পা শহরের তুলনায় ভিন্ন ছিল। রাস্তা, প্রাচীর ও প্রবেশদ্বার সবকিছুই সুসংগঠিতভাবে নির্মিত ছিল। এখানে মৃৎপাত্র, সিলমোহর, পুঁতি, গয়না এবং বিভিন্ন কারুশিল্পের নিদর্শন পাওয়া গেছে, যা উন্নত অর্থনৈতিক ও সামাজিক জীবনের প্রমাণ দেয়। ধোলাভিরা খ্রিস্টপূর্ব প্রায় ১৯০০ সালের দিকে ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়, সম্ভবত জলবায়ু পরিবর্তন ও জল সংকটের কারণে। ১১ বানাওয়ালি সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল, যা বর্তমান হরিয়ানার ফতেহাবাদ জেলায় ঘগ্গর নদীর তীরে অবস্থিত। এই স্থানটি আবিষ্কার ও খনন করা হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে, প্রধানত প্রত্নতাত্ত্বিক আর.এস. বিষ্টের নেতৃত্বে ১৯৭৪ খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। বানাওয়ালির বিশেষ গুরুত্ব হল এখানে প্রারম্ভিক হরপ্পা এবং পরিণত হরপ্পা দুই পর্যায়ের নিদর্শন পাওয়া গেছে। প্রারম্ভিক পর্যায়ে শহরের পরিকল্পনা কিছুটা ভিন্ন ছিল, কিন্তু পরিণত পর্যায়ে এটি সম্পূর্ণভাবে হরপ্পা ধাঁচে রূপ নেয়। শহরের গঠন ছিল কিছুটা বিশেষ ধরনের, এটি আয়তাকার না হয়ে কিছুটা ডিম্বাকৃতি বিন্যাসে ছিল। এখানে দুর্গ প্রাচীর বা প্রাচীর ঘেরা বসতির প্রমাণ পাওয়া গেছে, যা সুরক্ষার দিকটি নির্দেশ করে। বানাওয়ালিতে ইটের বাড়িঘর, রাস্তা এবং সাধারণ নগর কাঠামোর প্রমাণ পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ছিল অত্যন্ত উন্নত, বৈজ্ঞানিক ও সুসংগঠিত। হরপ্পা এবং মহেঞ্জোদারোয়ের খনন থেকে এই পরিকল্পনার স্পষ্ট ধারণা পাওয়া যায়। শহরগুলো সাধারণত আগে থেকেই পরিকল্পনা করে তৈরি করা হতো। রাস্তা ছিল সোজা এবং একে অপরকে সমকোণে ছেদ করত, ফলে পুরো শহরটি গ্রিড প্যাটার্নে বিভক্ত ছিল। প্রধান রাস্তা চওড়া থাকত ৩৪ ফুট এবং ছোট গলিগুলো ৯ ফুট চওড়া থাকত ও প্রধান রাস্তার সঙ্গে যুক্ত থাকত। শহর সাধারণত দুই ভাগে বিভক্ত ছিল, উঁচু অংশ বা সিটাডেল এবং নিচের আবাসিক এলাকা। সিটাডেলে গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন গুদামঘর, স্নানাগার বা প্রশাসনিক ভবন থাকত, আর নিচের অংশে সাধারণ মানুষ বসবাস করত। বাড়িঘর ছিল পোড়া ইটের তৈরি এবং প্রায় সব বাড়িতেই স্নানঘর ও শৌচাগার ছিল। বাড়িগুলো এমনভাবে তৈরি ছিল যাতে ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকে। বাড়ির দরজা সাধারণত প্রধান রাস্তায় না খুলে গলির দিকে থাকত। এই সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ড্রেনেজ ব্যবস্থা। প্রতিটি বাড়ি থেকে নোংরা জল নালা দিয়ে প্রধান ড্রেনে যেত এবং সেই ড্রেনগুলো পোড়া মাটির স্ল্যাব দিয়ে ঢাকা থাকত। নিয়মিত পরিষ্কারের ব্যবস্থাও ছিল, যা নগর স্বাস্থ্য ব্যবস্থার উন্নত মান নির্দেশ করে। ইটের ব্যবহার ছিল মানসম্মত, সাধারণত 1:4 অনুপাতে ইট তৈরি করা হতো। এতে বোঝা যায় নির্মাণে একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হতো। জল সরবরাহের জন্য কুয়ো ছিল এবং অনেক বাড়িতেই নিজস্ব কুয়ো ছিল। এটি দেখায় যে জল ব্যবস্থাপনাও উন্নত ছিল। হরপ্পা সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক, সুসংগঠিত, তুলনামূলকভাবে সমতাভিত্তিক এবং শৃঙ্খলাপূর্ণ, যার প্রমাণ পাওয়া যায় এর প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে। এই সমাজের শ্রেণীবিভাগ প্রধানত লক্ষ্য করা যায়, যেমন উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। পুরোহিত ও শাসকরা উচ্চবিত্ত পদে পড়ত, কারিগর ও যোদ্ধা মধ্যবিত্ত পদে পড়ত এবং শ্রমিক, কৃতদাস ও দরিদ্র কৃষকরা নিম্নবিত্তের মধ্যে পড়ত। এই সমাজে মানুষ প্রধানত শহরভিত্তিক সংগঠিত জীবনে অভ্যস্ত ছিল। বড় বড় সুপরিকল্পিত নগর, একই ধরনের বাড়িঘর এবং উন্নত নাগরিক সুবিধা থেকে বোঝা যায় যে সমাজে একটি নিয়মিত ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাত্রা ছিল। তবে আশ্চর্যের বিষয় হল, এখানে মিশর বা মেসোপটেমিয়ার মতো বিশাল রাজপ্রাসাদ, সমাধি বা রাজাদের মূর্তি পাওয়া যায়নি। তাই মনে করা হয় সমাজের রাজা বা শাসকের প্রভাব খুব বেশি প্রকাশ্য ছিল না, বরং প্রশাসন সম্ভবত সমষ্টিগত বা কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হতো। সমাজে পেশাভিত্তিক বিভাজন ছিল। কৃষক, কারিগর, ব্যবসায়ী, শ্রমিক এই ধরনের বিভিন্ন শ্রেণীর মানুষের অস্তিত্ব পাওয়া যায়। কারুশিল্পীরা পুঁতি, গয়না, ধাতব বস্তু ও মৃৎপাত্র তৈরি করত।
বণিকরা বাণিজ্যের মাধ্যমে দূরবর্তী অঞ্চলের সঙ্গে যোগাযোগ রাখত। নারীর অবস্থান সম্পর্কে সরাসরি প্রমাণ কম, কিন্তু প্রচুর মা দেবীর মূর্তি পাওয়া যাওয়ায় অনেক গবেষক মনে করেন যে নারীর সামাজিক গুরুত্ব ছিল। পরিবার ভিত্তিক সমাজ ছিল এবং মানুষ সাধারণত বাড়ি ও পরিবারের সঙ্গে যুক্ত জীবনযাপন করত। ধর্মীয় জীবনে প্রকৃতি, উর্বরতা এবং শক্তির পূজার প্রমাণ পাওয়া যায়। কোনো বিশাল মন্দির না থাকলেও ছোট ছোট ধর্মীয় প্রতীক ও মূর্তি পাওয়া গেছে। সামগ্রিকভাবে হরপ্পা সমাজ ছিল একটি নিয়ন্ত্রিত, পেশাভিত্তিক এবং তুলনামূলকভাবে সমতামূলক নগর সমাজ, যেখানে শৃঙ্খলা ও পরিকল্পনার প্রাধান্য ছিল। হরপ্পা সভ্যতার কৃষি ও পশুপালন ছিল এর অর্থনীতির প্রধান ভিত্তি, যার প্রমাণ পাওয়া যায় হরপ্পা, মহেঞ্জোদারো এবং কালীবঙ্গানের প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে। এখানে উৎকৃষ্ট মানের তুলো চাষ করা হতো। প্রধান জীবিকা কৃষিকাজ ছিল। কৃষিকাজে কাঠের লাঙলের ব্যবহার করা হতো। প্রধান কৃষিজ ফসল ছিল গম ও যব। সেচের প্রমাণ পাওয়া যায় এই সভ্যতায়। যাতায়াতের জন্য এখানে গাধা ও উটের ব্যবহার হতো, ঘোড়ার ব্যবহার জানা ছিল না। হরপ্পার সিলে কুচ বিশিষ্ট ষাঁড় এবং কালীবঙ্গানের সিলে গন্ডারের ছবি পাওয়া গেছে। কৃষি মূলত নদীকেন্দ্রিক ছিল। সিন্ধু নদ এবং তার উপনদীগুলির বন্যা উর্বর পলি এনে জমিকে চাষের উপযোগী করত। প্রধান ফসল ছিল গম ও যব। এছাড়া ডাল, তিল, সরিষা এবং তুলা চাষের প্রমাণ পাওয়া যায়। তুলা ব্যবহারের ক্ষেত্রে এটি বিশ্বের প্রাচীনতম উদাহরণগুলির একটি। কালীবঙ্গানে লাঙলের দাগযুক্ত জমি পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় তারা নিয়মিত ও পরিকল্পিতভাবে চাষ করত। সেচ ব্যবস্থার সরাসরি প্রমাণ কম, তবে নদীর জলের উপর নির্ভরশীল কৃষি পদ্ধতি ছিল। পশুপালনও গুরুত্বপূর্ণ ছিল। গরু, মহিষ, ভেড়া, ছাগল, শূকর পোষা হতো। গরু ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা চাষের কাজ ও দুধের জন্য ব্যবহৃত হতো। কুকুর ও বিড়ালের মতো গৃহপালিত প্রাণীরও প্রমাণ পাওয়া গেছে। কিছু স্থানে ঘোড়ার অস্থি পাওয়া গেলেও তা নিয়ে বিতর্ক রয়েছে। উট ও হাতির ব্যবহারেরও কিছু প্রমাণ আছে। হরপ্পা সভ্যতার বাণিজ্য ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত ও সুসংগঠিত, যার প্রমাণ পাওয়া যায় হরপ্পা, মহেঞ্জোদারো এবং লোথালের প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে। এই সভ্যতায় অভ্যন্তরীণ ও বৈদেশিক দুই ধরনের বাণিজ্যই ছিল। বিভিন্ন শহরের মধ্যে পণ্য আদান-প্রদান হতো। অভ্যন্তরীণ বাণিজ্য করা হতো মহারাষ্ট্র, বেলুচিস্তান, পাঞ্জাব, রাজস্থান, সৌরাষ্ট্র এবং বিভিন্ন স্থানের সঙ্গে। বহির্বাণিজ্য হতো মেসোপটেমিয়া, ব্যাবিলন ও পারস্যের মধ্যে। নির্দিষ্ট কেন্দ্র যেমন লোথাল ছিল বাণিজ্যের প্রধান ঘাঁটি। লোথালের ডকইয়ার্ড থেকে বোঝা যায় যে তারা সমুদ্রপথে বাণিজ্য করত। আমদানিকৃত দ্রব্য যেমন খনিজ পদার্থ আমদানি করা হতো ইরান ও আফগানিস্তান থেকে। জেড আমদানি করা হতো চীন থেকে। কাঠ আমদানি করা হতো হিমালয় ও কাশ্মীর অঞ্চল থেকে। ফিরোজা পাথর আমদানি করা হতো পারস্য থেকে। কার্নেলিয়ান পুঁতি আমদানি করা হতো ভারুচ বা গুজরাট থেকে। রপ্তানিকৃত দ্রব্য যেমন হাতির দাঁতের তৈরি জিনিসপত্র, টেরাকোটার মূর্তি, মৃৎপাত্র, গম, মটর, তুলা, বাসনপত্র, পুঁতি ও তৈলবীজ। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে মেসোপটেমিয়ার সঙ্গে তাদের যোগাযোগ ছিল। মেসোপটেমিয়ার লেখায় মেলুহা নামে যে অঞ্চলের উল্লেখ আছে তা সিন্ধু সভ্যতাকেই বোঝায় বলে মনে করা হয়। হরপ্পা সভ্যতার লিপি ও সিলমোহর ছিল তাদের প্রশাসন ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ, যার প্রমাণ পাওয়া যায় হরপ্পা ও মহেঞ্জোদারোয়ের খনন থেকে। হরপ্পা লিপি এখনও সম্পূর্ণভাবে অপঠিত। প্রায় 400 থেকে 600রও বেশি আলাদা চিহ্ন পাওয়া গেছে, কিন্তু কোনো দীর্ঘ লেখা পাওয়া যায়নি। সাধারণত 4 থেকে 6টি চিহ্নের ছোট লেখাই দেখা যায়। হরপ্পা লিপি সাধারণত ডান দিক থেকে বাঁ দিকে এবং পরবর্তী লাইন বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো। এই পদ্ধতিকে বুস্ট্রোফোডেন বলা হয়। সিলমোহর বা সিল ছিল ছোট আকারের পাথরের, সাধারণত স্টিয়েটাইটের তৈরি। এগুলোর ওপর পশুর ছবি যেমন ষাঁড়, হাতি, গন্ডার, বাঘ এবং একটি রহস্যময় একশৃঙ্গ প্রাণীর চিত্র খোদাই করা থাকত। এই সিলমোহর মূলত বাণিজ্যে ব্যবহৃত হতো পণ্যের মালিকানা, পরিচয় বা সিলমোহর হিসেবে। মাটির ওপর চাপ দিয়ে ছাপ তৈরি করা হতো, যা এক ধরনের সিগনেচার বা চিহ্ন হিসেবে কাজ করত। কিছু সিলে মানব আকৃতির বা দেবতা সদৃশ চিত্র পাওয়া গেছে। বিশেষ করে একটি সিলে যোগাসনে বসা এক ব্যক্তির ছবি পাওয়া গেছে, যাকে অনেকেই পশুপতি রূপে ব্যাখ্যা করেন। হরপ্পা সভ্যতার পোশাক ও বিনোদন সম্পর্কে ধারণা পাওয়া যায় এর প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে। পোশাকের ক্ষেত্রে তারা মূলত তুলোর কাপড় ব্যবহার করত। এটি বিশ্বের প্রাচীনতম তুলা ব্যবহারের উদাহরণগুলির একটি।
পুরুষরা সাধারণত কোমরের নিচে বস্ত্র, ধুতি সদৃশ এবং কখনো কাঁধে চাদর পরত। নারীরাও কাপড় জড়িয়ে পোশাক পরত এবং অনেক সময় অলংকার দিয়ে নিজেদের সাজাত। গয়নায় সোনা, রূপো, পুঁতি, শাঁখ ইত্যাদি দিয়ে তৈরি হার, বালা, কানের দুল, আংটি ব্যবহার করা হতো। ডান্সিং গার্ড মূর্তি থেকে বোঝা যায় নারীরা অলংকার পরতে পছন্দ করত। বিনোদনের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের খেলাধুলা ও আমোদ প্রমোদে অংশ নিত। পাশা খেলার গুটি পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় তারা বোর্ড গেম খেলত। শিশুদের জন্য মাটির তৈরি খেলনা যেমন গাড়ি, পুতুল, পশুর মূর্তি পাওয়া গেছে। সঙ্গীত ও নৃত্যেরও প্রমাণ রয়েছে। ডান্সিং গার্ল মূর্তি থেকে নৃত্যচর্চার ইঙ্গিত মেলে। হরপ্পা সভ্যতায় অস্ত্রশস্ত্র ও গৃহস্থালী সরঞ্জাম সম্পর্কে ধারণা পাওয়া যায় এর প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে। অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে তারা তামা ও ব্রোঞ্জ ব্যবহার করত। তলোয়ার, ভালা, ছুরি, তীর-ধনুকের ফলার মতো অস্ত্র পাওয়া গেছে। তবে এগুলো খুব বেশি উন্নত বা যুদ্ধকেন্দ্রিক নয়, বরং শিকার ও আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয় বলে মনে করা হয়। গৃহস্থালীর সরঞ্জামে মাটির পাত্র সবচেয়ে বেশি পাওয়া গেছে, হাঁড়ি, কলস, থালা ইত্যাদি। এগুলো রান্না, জল সংরক্ষণ ও খাদ্য রাখার কাজে ব্যবহৃত হতো। এছাড়া আয়না, চিরুনি, প্রসাধন সামগ্রী রাখার পাত্রও পাওয়া গেছে, যা দৈনন্দিন জীবনের উন্নত রুচি ও ব্যবহারের ইঙ্গিত দেয়। হরপ্পা সভ্যতার পতনের সুনির্দিষ্ট একক কারণ নেই, বিভিন্ন প্রাকৃতিক ও মানবিক কারণ মিলেই এর পতন ঘটে। প্রথমত, নদীর গতিপথ পরিবর্তন একটি বড় কারণ। সিন্ধু নদ এবং ঘগ্গর-হাকরা নদীর গতিপথ বদলে যাওয়ায় জলসংকট দেখা দেয় এবং কৃষি ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তন ও খরা। আবহাওয়া ক্রমশ শুষ্ক হয়ে ওঠে, বৃষ্টিপাত কমে যায়, ফলে কৃষি উৎপাদন কমে যায় এবং খাদ্য সংকট তৈরি হয়। তৃতীয়ত, বন্যা। বিশেষ করে মহেঞ্জোদারো অঞ্চলে বারবার বন্যার প্রমাণ পাওয়া গেছে, যা শহরের স্থায়িত্ব নষ্ট করে দেয়। চতুর্থত, বাণিজ্যের পতন। বাইরের অঞ্চলের সঙ্গে বাণিজ্য, বিশেষ করে মেসোপটেমিয়ার সঙ্গে যোগাযোগ কমে যাওয়ায় অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। পঞ্চমত, পরিবেশের অবনতি। অতিরিক্ত চাষ, বন নিখতন ইত্যাদির ফলে জমির উর্বরতা কমে যায়। আর্য আক্রমণ তত্ত্ব আগে প্রচলিত ছিল, কিন্তু আধুনিক গবেষণায় এর পক্ষে শক্ত প্রমাণ পাওয়া যায় না। এইভাবে নদীর পরিবর্তন, জলবায়ু, বন্যা, অর্থনৈতিক দুর্বলতা সব মিলিয়ে ধীরে ধীরে হরপ্পা সভ্যতার পতন ঘটে।